রাজপথের সংগ্রামী নেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের আড়ম্বরপূর্ণ আয়োজনে সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে শপথ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্লোগান, মিছিল আর আন্দোলনের ভিড়ে ক্ষমতার বাইরে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলাই ছিল যার রাজনৈতিক বাস্তবতা, আজ সেই মানুষটি প্রবেশ করলেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাঙ্গণে। দলীয় রাজনীতি পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সময় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদা আর সামরিক শৃঙ্খলার এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে নতুন দায়িত্বের ব্যাপ্তি। আমি আইন অনুযায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের মূল নথিতে স্বাক্ষর শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। রাজনীতির উত্তপ্ত মাঠ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন এই অধ্যায়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবিধানিক দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের সব পক্ষের আস্থার জায়গা হয়ে ওঠা। আর আজকের এই শপথের মধ্যে দিয়েই শুরু হলো নতুন সেই যাত্রা। শফিকুল হক, ৭১, বঙ্গভবন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আজ সাভার যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার প্রস্তুতি নিয়ে একটু জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, আপনি তো আছেন সেখানে, একটু জানাবেন কখন রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছবেন এবং তার এই আগমন ঘিরে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় স্মৃতিসৌধে 10টার দিকে আসার কথা রয়েছে। আমরা তারও আগে থেকেই এখানে নিরাপত্তার বিষয়টি আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আসবেন এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদানকারী বীর শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং তারই প্রস্তুতির অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা সেই প্রস্তুতি নিচ্ছেন এবং গার্ড অব অনার শেষে তিনি কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে তার যে আগমন এই জাতীয় স্মৃতিসৌধে সেই আগমন উপলক্ষে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। আপনি জানেন যে গতকাল তিনি শপথ নিয়েছেন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পড়িয়েছেন এবং একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার অর্থাৎ
4 দশকেরও বেশি সময় ধরে তিনি কিন্তু রাজনীতির মাঠে রাজনীতি করে আসছেন এবং জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে তিনি 1.5 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলকে সংঘবদ্ধ করেছেন। সেই জায়গা থেকে তার এই যে দলের মহাসচিব থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে সরকারের রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই জায়গা থেকে এটি একটি গণতন্ত্রের জন্য এবং নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন সকলে। তো তিশা, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে, আমরা অপেক্ষা করছি এবং 10টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত জি, আপনি আছেন হোসেন, সেখানে আপনি থাকুন, নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব যখন তিনি সেখানে পৌঁছবেন। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আজ যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির এবং সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন মোহাম্মদ হোসেন। মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান ও তরুণ আন্দালিফ পার্থ, শামীম কায়সার সহ 6 জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন 6 সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মধ্যরাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আব্দুল মঈন খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গেছেন রশিদুজ্জামান মিল্লাত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিফ রহমান পার্থ। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রোজেরি। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অপরদিকে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সব মিলিয়ে নতুন নিয়োগে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 53 জনে। কলকাতায় হোটেলের আগুনে নিহতদের মরদেহ আজ দেশে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও নিহতদের স্বজনরা জানিয়েছেন, রাতেই ময়নাতদন্ত শেষে তারা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় মরদেহগুলো। আজ সকালে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বজনরা। 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে। আর সাতক্ষীরার বাসিন্দা এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতায় করা হতে পারে। কলকাতায় হোটেলে লাগা আগুনে নিহত 5 জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, আপনি তো সকালেও যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন যে স্বজনরা ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স যোগে ওখানে পৌঁছে গিয়েছেন। মরদেহগুলো এখানে এখন পর্যন্ত এসে পৌঁছেছেন কিনা, বা যদি না এসে থাকে কখন পৌঁছবে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। এখানে সকাল থেকে আমরা অনেকেই অপেক্ষায় আছি এবং তিনার যে মৃতদেহর আত্মীয় স্বজনরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে এখানে অবস্থান করছেন বেনাপোল চেকপোস্টে। তবে এখন পর্যন্ত তিশা আমাদের কাছে এই ধরনের তেমন কোনো খবর পাচ্ছি না যে তাদের কত সময় লাগতে পারে। তবে আমি মুঠোফোনে তাদের রিলেটিভ, তাদের আত্মীয়র সাথে কথা হয়েছে, যিনি মৃতদেহগুলো আনতে গেছেন, তার ফোনে কথা হয়েছে। তিনি বললেন হয়তো 10টার দিকে আমরা স্টার্ট দিতে পারি। আচ্ছা, বিলম্বিত যে কারণটি হচ্ছে, কাগজপাতি সবকিছু টোটালে হাই কমিশনার সবাই প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তবে পাসপোর্টে আপনাকে একটু বলি, পাসপোর্ট আপনার রিফিউজ করার জন্য, যেহেতু যে মৃতদেহগুলো পাসপোর্ট রিফিউজের জন্য একটু অপেক্ষায় আছে, আমাকে এটাই বললো। তবে মৃতদেহগুলা মর্গের বাইরে নিয়ে আসা প্রস্তুত ছিল, গাড়িতে করে নিবে। এখনো পর্যন্ত তারা রওনা দিইনি, তবে রওনা দিলে আমি খবর দিতে পারবো তিশা। আমার কাছে সর্বশেষ এই পর্যন্ত। পাপ্পু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বেনাপোল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।